এদিকে আজকের সবচেয়ে বড় খবর, জেরুজালেমে মার্কিন দূতাবাসে ইরানের ভয়াবহ হামলা। কোনো টার্গেট মিস হচ্ছে না ইরানের নিশানা এখন আরও বেশি নিখুঁত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েল এবং আমেরিকার এখন একই চরিত্র। তারা লম্বা লম্বা কথা বলে বিভ্রান্ত করছে, তাদের মনোবল চাঙ্গা আছে এমন দেখানোর চেষ্টা করছে, কিন্তু তারা বুঝতেই পারছে বিশেষ করে ইসরায়েল যে কিভাবে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, এবং এই লন্ডভন্ডের চিত্র, ভিডিও চিত্র, স্থির চিত্র যাতে কোনোভাবে প্রকাশ না হয় সে কারণে তারা কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। এতই যদি তাদের কনফিডেন্স থাকতো তাহলে তো বলতো যে কোনো অসুবিধা নেই, মানে তোমরা ছবি তোলো, আপ করো। না, একদম নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এদিকে এবার ট্রাম্পের বিপক্ষে দাঁড়ালো তার নিজের দেশের নাগরিকরা। যুদ্ধ বন্ধে উৎসুক খোদ মার্কিন নাগরিকরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের গৌরব মাটিতে মিশিয়ে দিতে প্রচেষ্টার কমতি রাখছে না আমেরিকা ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে হাত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে শেষ করে দিতে নীল ছক কষে তেহরানে একের পর এক হামলা পরিচালনা করছে ট্রাম্প নেতানিয়াহুর সেনারা। অতর্কিত এই হামলায় ইরান কিছুটা আহত হয়েছে বটে, কিন্তু তার চেয়েও দ্বিগুণ ফিরিয়ে দিচ্ছে তেহরান। তাদের প্রত্যাঘাতে রীতিমতো দিশেহারা শত্রুপক্ষ। এবার এমন এক চাল দিল খামেনির উত্তরসূরিরা, সেটি বাস্তবায়ন হলে তো ভূমধ্যসাগরে ডুবে লবণাক্ত পানিতে ঢোক গিলতে হবে আমেরিকাকে। এদিকে দিশেহারা ট্রাম্প এবার সাহায্য চাইলেন চীনের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। একটা খবর হয়তো ইতিমধ্যেই আপনাদের নজরে এসে গেছে, সেটা হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধে নেমেছিল আমেরিকা এবং ইসরায়েল একসাথে। ভেবেছিল ইরান খুব তাড়াতাড়ি নতজানু হয়ে যাবে। প্রথম দিন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করেছে। 40 জনের উপরে তাদের বড় যে সামরিক কর্তারা নিহত হয়েছেন। তা সত্ত্বেও ইরানকে দমানো যায়নি। আমি এই নিয়ে গত কয়েকদিন ধরে যত প্রতিবেদন করেছি সেখানে আমি এটা কখনো বলিনি যে আমেরিকা হেরে যাচ্ছে। আমি শুধু এইটাই বলেছি, আমেরিকা এবং ইসরায়েল একসাথে মিলেও ইরানকে হারাতে পারছে না, ইরান কিন্তু লড়ে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাহস নেই, তারা যুদ্ধ শেষের পথ খুঁজছে। আইআরজিসি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন, এর ধারণাটি সম্ভবত সত্যি। অনেকে ধারণা করছেন তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছে ইসরায়েল, কিন্তু তিনি সুস্থ না হয় তিনি মারা গেছেন বা বেঁচে আছেন কোনো কথাই বলতে পারছে না ইসরায়েল। সৌদিতে ড্রোনের বৃষ্টি, 1.5 ঘণ্টায় 37 ড্রোন ধ্বংসের দাবি রিয়াদের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে ফ্রান্সের সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে 10টি যুদ্ধজাহাজ পাঠানোর খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে প্যারিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে তাদের বিমানবাহী রণতরী গ্রুপটি বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। বিবৃতিতে বলা হয়েছে ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত রয়েছে, এটি কেবল প্রতিরক্ষামূলক এবং সুরক্ষামূলক। যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা দেশটির নেই। চলমান যুদ্ধে যতই সময় গড়াচ্ছে ততই কৌশলগতভাবে নিজেদের পারদর্শিতা দেখিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মিত্রদের হতবাক করে দিচ্ছে ইরান। যুদ্ধে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। যুদ্ধের এই পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে টার্গেট করে এখন পর্যন্ত কয়েক দফা হামলার খবর পাওয়া গেছে। এবার জেরুজালেমে থাকা মার্কিন কনসাল জেনারেলের বাসভবনে মিসাইল হামলা চালিয়েছে ইরানি বাহিনী। রবিবার ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহরনত জানায়, জেরুজালেমে অবস্থিত মার্কিন কনসাল জেনারেলের বাসভবনটি একটি ইরানি মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেরুজালেমকে লক্ষ্য করে চালানো ইরানি মিসাইলগুলো প্রতিহত করার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস হওয়া মিসাইলের টুকরোগুলো সরাসরি সেই ভবনে আছড়ে পড়ে। সেই ভবনটিতে মার্কিন কনসাল বসবাস করেন, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার বোমা হামলা অব্যাহত রেখেছে ইরান। রবিবার তেল আবিবে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষের আঘাতে অন্তত 3 জন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলি চ্যানেল 12 জানায়, মিসাইলটি ক্লাস্টার ওয়ারহেড ছিল। মাঝ আকাশে এটি বিস্ফোরিত হওয়ার পর ছোট ছোট অসংখ্য বোমা তেল আবিবে ছড়িয়ে পড়ে। এর ফলে বেশ কিছু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ার ভিডিও প্রকাশিত হয়েছে। এসব হামলার ফলে ইসরায়েলিদের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এছাড়া দক্ষিণ ইসরায়েলের ইলাত শহর লক্ষ্য করেও একটি মিসাইল ছুড়েছিল ইরান, তবে মিসাইলটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 3195 জন ইসরায়েলি আহত হয়েছে। বর্তমানে 81 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরও 108 জন হাসপাতালে ভর্তি হয়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউট জানায়, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানি হামলায় এখন পর্যন্ত 14 জন ইসরায়েলি নিহত হয়েছে। এদিকে ইরান ও লেবাননি যোদ্ধাদের হামলায় হওয়া হতাহতের সঠিক সংখ্যা ও ভিডিও প্রকাশের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল সরকার। এতে করে যুদ্ধে ইরানের হামলায় ইসরায়েলের প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই চরম প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েল, জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলো মার্কিন ঘাঁটিতে ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে তারা। এখন পর্যন্ত হামলার তীব্রতা না কমায় যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাহস নেই, তারা যুদ্ধ শেষের পথ খুঁজছে। আইআরজিসি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে ঘিরে নতুন করে কঠোর বক্তব্য দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান এখন পর্যন্ত যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার বেশিরভাগই পুরনো, আরও উন্নত অস্ত্র এখনও ব্যবহার করা হয়নি। একই সঙ্গে তারা দাবি করেছে পারস্য উপসাগরে প্রবেশ করার সাহস পাচ্ছে না যুক্তরাষ্ট্র এবং যুদ্ধের সমাপ্তির পথ খুঁজছে ওয়াশিংটন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি জানান, 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ও জায়োনিস্ট লক্ষ্যবস্তুতে প্রায় 700টি ক্ষেপণাস্ত্র এবং 3600টি ড্রোন হামলা চালানো হয়েছে। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। নাইনি বলেন, বর্তমানে যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোর বেশিরভাগই প্রায় 1 দশক আগে তৈরি। তার দাবি, গত কয়েক বছরে ইরান আরও অনেক উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, তবে সেগুলো এখনও যুদ্ধে ব্যবহার করা হয়নি। ওয়াশিংটনের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে আইআরজিসি এর এই মুখপাত্র বলেন, পারস্য উপসাগরে প্রবেশ করার সাহস পাচ্ছে না মার্কিন নৌবাহিনী এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র দাবি করে যে তারা ইরানের নৌবাহিনী ধ্বংস করেছে, তাহলে তাদের উচিত সাহস করে নিজেদের যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে নিয়ে আসা। আইআরজিসি এর দাবি অনুযায়ী আইআরজিসি নৌবাহিনী এবং ইরানের সেনাবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন যুদ্ধজাহাজগুলো ওমান উপসাগরের শেষ প্রান্তে প্রায় 300 থেকে 400 মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। তার মতে, এসব জাহাজের অনেকগুলোই উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে এবং মেরামতের জন্য এলাকা ছেড়ে যেতে হয়েছে, ফলে তারা বর্তমানে সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিতে পারছে না। আইআরজিসি এর মুখপাত্র আরও দাবি করেন, ইরান ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহার করে শত্রুপক্ষের রাডার ব্যবস্থা, প্রতিরক্ষা অবকাঠামো, গোলাবারুদ ডিপো এবং যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। নাইনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান দ্রুত ভেঙে পড়বে এমন ধারণা থেকেই যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছিল। তার দাবি, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করেছিল সর্বোচ্চ নেতার মৃত্যু হলে দেশে রাজনৈতিক অস্থিরতা, শাসন ব্যবস্থার দ্বন্দ্ব এবং সামাজিক বিশৃঙ্খলা দেখা দেবে। তবে বাস্তবে সেই হিসেব ভুল প্রমাণিত হয়েছে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, যুদ্ধ শুরুর 15 দিন পর এখন শত্রুপক্ষই সন্দেহ, হতাশা এবং বিভ্রান্তির মধ্যে রয়েছে। আইআরজিসি এর এই মুখপাত্রের মতে, যুক্তরাষ্ট্র কার্যত তাদের ব্যর্থতা বুঝতে পেরেছে এবং এখন কিভাবে ইরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে সংঘাত শেষ করা যায় তা নিয়ে ভাবছে। তিনি বলেন, যুদ্ধের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে চান, কিন্তু বর্তমানে যুদ্ধের নেপথ্যে থাকা শক্তিগুলোর অবস্থান বদলে গেছে। নাইনির দাবি, শত্রুপক্ষ এখন ইরানের সঙ্গে যোগাযোগ করে কিভাবে সংঘাতের ইতি টানা যায় তা নিয়ে আলোচনা করছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরান আক্রমণকারীদের শাস্তি না দেওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে এবং শত্রুপক্ষ যখন ইরানের সামরিক ও সামাজিক প্রতিরোধ ক্ষমতা মেনে নেবে তখনই যুদ্ধের সমাপ্তি ঘটবে। আইআরজিসি এর এই কঠোর বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও উত্তপ্ত করে তুলেছে। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং আঞ্চলিক সামরিক শক্তির ভারসাম্যকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ফলে যুদ্ধের পরবর্তী ধাপ কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত রয়ে গেছে। তথ্যসূত্র, প্রেস টিভি। এদিকে এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বর্তমানে বড় ধরনের হুমকির মুখে রয়েছে। এতে অস্থির হয়ে পড়েছে বিশ্বের জ্বালানি বাজার। এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় চালু করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চীনের সহায়তা চেয়েছেন। স্থানীয় সময় রোববার 15ই মার্চ ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সহায়তার আহ্বান জানান। ট্রাম্প বলেন, আমি মনে করি চীনেরও এগিয়ে আসা উচিত, কারণ চীন তাদের প্রয়োজনের 90% তেল এই প্রণালী দিয়েই পায়। বেজিং সফরের আগে এ বিষয়ে চীনের অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি আরও যোগ করেন, আমরা সফরটি পিছিয়ে দিতে পারি। এদিকে হরমুজ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ন্যাটো মিত্রদের সতর্ক করেছেন। হরমুজ প্রণালী উন্মুক্ত করতে তারা সহায়তা না করলে ভবিষ্যৎ খুবই খারাপ হতে পারে। চীনের সঙ্গে বাণিজ্য বিরতি কার্যকর করা এবং মার্চের শেষে ট্রাম্পের বেজিং সফরের পথ সুগম করতে প্যারিসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনা উপপ্রধানমন্ত্রী হে লিফেংয়ের মধ্যে 2 দিনব্যাপী আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যারা এই নৌপথের সুবিধাভোগী দেশ তাদেরই এটি সুরক্ষিত রাখতে সহায়তা করা উচিত। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানি বাহিনী জাহাজ চলাচলে আক্রমণ শুরু করলে ট্রাম্প গত শনিবার বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। ফিনান্সিয়াল টাইমসকে তিনি জানান, এই সহায়তার মধ্যে মাইন সুইপার অর্থাৎ মাইন অপসারণকারী জাহাজ এবং ড্রোন ও নো মাইন মোকাবিলায় অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে।
ইরান সম্পর্কে তিনি বলেন, আমরা তাদের ওপর চরম আঘাত হানছি। প্রণালীতে কিছুটা ঝামেলা করা ছাড়া তাদের আর কিছুই করার নেই। সুবিধাভোগী দেশগুলোর উচিত আমাদের সঙ্গে এখানে পাহারায় অংশ নেওয়া। প্রায় 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত এই প্রণালীটি বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। এদিকে ট্রাম্প সতর্ক করে আরও বলেন, প্রয়োজনে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ডে আরও হামলা চালানো যেতে পারে। তিনি বলেন, আমরা 5 মিনিটের মধ্যে সেখানে আঘাত করতে পারি এবং তা ঠেকানোর ক্ষমতা তাদের নেই। সাক্ষাৎকারে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে ব্রিটেনের ভূমিকারও সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাজ্যকে 1 নম্বর মিত্র ভাবা হয়, অথচ আমি যখন তাদের আসতে বললাম তারা আসতে চাইল না। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র যখন ইরানের সামরিক ক্ষমতা কমিয়ে এনেছে তখন ব্রিটেন জাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে সৌদিতে ড্রোনের বৃষ্টি, 1.5 ঘণ্টায় 37 ড্রোন ধ্বংসের দাবি রিয়াদের। সৌদি আরবের পূর্বাঞ্চলে অল্প সময়ের ব্যবধানে একের পর এক ড্রোন হামলার চেষ্টা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাত্র 1.5 ঘণ্টার মধ্যে ধেয়ে আসা 37টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। ঘটনাটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সৌদি আরবের পূর্বাঞ্চলের আকাশসীমায় হঠাৎ করে একাধিক ড্রোন প্রবেশের চেষ্টা করলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খুব অল্প সময়ের মধ্যে প্রায় 1.5 ঘণ্টার ব্যবধানে মোট 37টি ড্রোন শনাক্ত করা হয়। এরপর দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলোকে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রিয়াদ। তবে এই ড্রোনগুলো কোন দেশ বা গোষ্ঠী থেকে পাঠানো হয়েছিল সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফলে হামলার পেছনে কারা জড়িত থাকতে পারে তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এদিকে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে বলেছেন, সৌদির তেল অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক হামলার ঘটনায় ইরান কোনোভাবেই জড়িত নয়। তিনি বলেন, এই হামলাগুলোর জন্য ইরান দায়ী নয়। যদি ইরান এমন কোনো হামলা চালাতো তাহলে আমরা তা গোপন রাখতাম না, খোলাখুলিভাবেই ঘোষণা দিতাম। সৌদির পূর্বাঞ্চলে ড্রোন হামলার এই ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। যদিও সব ড্রোন ধ্বংস করার দাবি করেছে রিয়াদ, তবে হামলার উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় আঞ্চলিক উত্তেজনা ও সন্দেহ এখনও কাটেনি। তথ্যসূত্র আল জাজিরা, রয়টার্স। এদিকে এবার ট্রাম্পের বিপক্ষে দাঁড়ালো তার নিজের দেশের নাগরিকরা, যুদ্ধবন্ধে উৎসুক মার্কিন নাগরিকরা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ দিনের পর দিন ভয়াবহ আকার ধারণ করছে, আর এই যুদ্ধে পাল্টা আক্রমণের শিকার হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। গত 2 সপ্তাহ ধরে এই পাল্টাপাল্টি হামলা দিনের পর দিন বিধ্বংসী হয়ে উঠছে, আর মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান উত্তেজনা শুধু যুদ্ধক্ষেত্রকে নয়, প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, সম্ভাব্য যুদ্ধ ও তার পরিণতি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে স্পষ্ট মতবিভাজন ও উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় যুদ্ধের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা এসেছে মার্কিন জনমত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের এক জরিপে উঠে এসেছে এমন চিত্র। জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের 53% ভোটার ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিরোধিতা করছেন, বিপরীতে 40% ভোটার এমন পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন। তবে ইরানের মাটিতে সরাসরি মার্কিন স্থলসেনা পাঠানোর প্রশ্নে অধিকাংশ মার্কিন নাগরিক সরাসরি কঠোর অবস্থান নিয়েছেন। জরিপে অংশ নেওয়া প্রায় 3/4 মানুষই ইরানে মার্কিন সৈন্য মোতায়েনের ঘোর বিরোধিতা করেছেন। তাদের মতে সরাসরি স্থল অভিযান যুদ্ধে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ইসরায়েল এবং আমেরিকার এখন একই চরিত্র। তারা লম্বা লম্বা কথা বলে বিভ্রান্ত করছে, তাদের মনোবল চাঙ্গা আছে এমন দেখানোর চেষ্টা করছে, কিন্তু তারা বুঝতেই পারছে বিশেষ করে ইসরায়েল যে কিভাবে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, এবং এই লন্ডভন্ডের চিত্র, ভিডিও চিত্র, স্থির চিত্র যাতে কোনোভাবে প্রকাশ না হয় সে কারণে তারা কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। এতই যদি তাদের কনফিডেন্স থাকতো তাহলে তো বলতো যে কোনো অসুবিধা নেই, মানে তোমরা ছবি তোলো, আপ করো। না, একদম নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এখন কিছুক্ষণ আগে একটা নিউজ তারা আপ করেছে, তারা বলেছে ইরানে এখনো হাজারো লক্ষ প্রস্তুত, অন্তত 3 সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত। ইরান কি বলেছে? ইরানও বলেছে আরো 6 মাস যুদ্ধ করার সক্ষমতা আছে, এখন যে মজুদ আছে, রসদ আছে। ইসরায়েল টের পাচ্ছে যে কত ভয়ঙ্কর বিপর্যয়
ছোট্ট দেশ ইরান যেভাবে আক্রমণ শুরু করছে, শুধু চিন্তা করেন যে আমেরিকা পাশে নাই। আমেরিকা যদি পাশে না এই কথা বলে, একদিন লাগবে ইসরায়েল ধ্বংস হইতে, পালানোর পথ খুঁজে পাবে না। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরানে এখনো হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে, তারা এসব লক্ষ্যবস্তুর উপর নজর রাখছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেভরিন গতকাল রোববার একথা বলেন। তিনি বলেন, আমাদের এখনো ইরানে হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে এবং আমরা প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছি। এটা ঠিক, তাদের মোসাদ গোয়েন্দা সংস্থা এটা খুব ভয়ঙ্কর, এবং এই মোসাদের পুরো অর্থ যোগান দেয় শুধু ইসরায়েলের, তো সেই ক্ষমতা নেই, আমেরিকা এবং পশ্চিমারা। যার কারণে আরেকটা খবরে আজকে আছে যে 50 জন অ্যারেস্ট হয়েছে গোয়েন্দা ভিত্তির জন্য। কোটি কোটি ডলার তারা খরচ করতেছে এই গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য। ইরান তুলনামূলকভাবে গরিব, তাদের তার আর বড় কোনো দেশ সরাসরি আর্থিক সহায়তা করে না, ফলে সেখানে তারা ঢুকে পড়ছে টাকা দিয়ে এবং তথ্য নিচ্ছে, এটা সত্য। হ্যাঁ, এখন ইরানের হয়তো আরো কিছু মানুষ, কিছু অবকাঠামো ধ্বংস হবে, কিন্তু মনে রাখা দরকার ইরান বিশাল পর্বতময় এবং স্থল এবং পর্বত মিলে এত বড় দেশ। এই দেশের কোথায় কোন প্রান্তে কিভাবে তার সবকিছু প্রস্তুত আছে, মাটির নিচে উপরে, এটা কিন্তু কেউ জানে না। এটা বের করা খুব কঠিন, এবং এতগুলো জায়গা থেকে তারা নানাভাবে আক্রমণ করতেছে বিভিন্ন জায়গার প্রান্ত থেকে, যেটা কুলাইতে পারতেছে না, হিমশিম খাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। এবং সেই কারণে তারা বলতেছে যে অন্তত 3 সপ্তাহের পরিকল্পনা তাদের আছে, 1 মাসও নেই। এফি ডেভলিন বলছে যে তারা তাদের মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী অন্তত 3 সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত রেখেছে। শুধু তাই নয়, এই 3 সপ্তাহের পরের সময়ের জন্য আরো গভীর পরিকল্পনা তারা হাতে রেখেছে। এগুলি বলে একটু মনোবল চাঙ্গা করানো এবং বিশ্বকে বলা যে আমরা কিন্তু দমে যাইনি। এটা হচ্ছে যুদ্ধটা সবসময় মনে করবেন সামরিক শক্তির চেয়ে মনস্তাত্ত্বিক লড়াইটা সাংঘাতিক বড়। যার মনোবল চাঙ্গা থাকবে সে জিতবে, তার যদি সামরিক সক্ষমতার ঘাটতিও থাকে শুধু মনোবলের কারণে সে জিতে যাবে। ইসরায়েল আমেরিকা এখন সেটা দেখার চেষ্টা করছে, ইরানও বোঝে, এবং এই জন্য ইরানও পাল্টা মনস্তাত্ত্বিক লড়াই শুরু করছে। দর্শক, ইরানের গৌরব মাটিতে মিশিয়ে দিতে প্রচেষ্টার কমতি রাখছে না আমেরিকা ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে হাত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে শেষ করে দিতে নীল ছক কষে তেহরানে একের পর এক হামলা পরিচালনা করছে ট্রাম্প নেতানিয়াহুর সেনারা। অতর্কিত এই হামলায় ইরান কিছুটা আহত হয়েছে বটে, কিন্তু তার চেয়েও দ্বিগুণ ফিরিয়ে দিচ্ছে তেহরান। তাদের প্রত্যাঘাতে রীতিমতো দিশেহারা শত্রুপক্ষ। এবার এমন এক চাল দিল খামেনির উত্তরসূরিরা, সেটি বাস্তবায়ন হলে তো ভূমধ্য সাগরে ডুবে লবণাক্ত পানিতে ঢোক গিলতে হবে আমেরিকাকে। ইরান জুড়েই নানা স্থাপনায় বোম্বিং করছে আমেরিকা ইসরায়েল। এসব হামলায় সর্বোচ্চ নেতা থেকে টপ জেনারেলরা প্রাণ হারিয়েছেন। শত্রুদের চাপিয়ে দেওয়া যুদ্ধে হাত গুটিয়ে বসে থাকছে না ইরানও। পাল্টা প্রত্যাঘাতে আমেরিকা ইসরায়েলকে নরক যন্ত্রণা দিচ্ছে ইরানের সামরিক বাহিনী। দুই পক্ষের যুদ্ধ এতদিন সীমাবদ্ধ ছিল মিসাইল, ড্রোন, রকেট আর বিমান হামলায়। সেসব ছাপিয়ে এবার নতুন এক যুদ্ধের সূচনা করলো ইরান। আর এই যুদ্ধে ইরান কোনোভাবে জয়ী হলে কোনো শত্রুপক্ষই এই ইরানকে আর থামাতে পারবে না। কিন্তু নতুন সেই যুদ্ধটা কি, সেই অস্ত্রটাই বাকি। শুরুতে বলেছিলাম দাবার বোর্ডে ইরান নতুন একটি চাল দিয়েছে, আর সেটি হলো মুদ্রা যুদ্ধ। সেই যুদ্ধে আপনা আপনি জড়িয়ে গেছে শি জিনপিং এর দেশ চীন। ইরান যুদ্ধে শুরু থেকেই নিশ্চুপ ছিল বেইজিং, এমনটাই মনে হচ্ছিল। কিন্তু এটা কি আদৌ সত্য যে পরীক্ষিত বন্ধু ইরান যেখানে বিপদে সেখানে চুপ থাকছে চীন? মোটেও নয়। ইরানকে শক্তিশালী করতে তলে তলে ঠিকই পরিকল্পনা সাজিয়ে যাচ্ছিল চীন। স্যাটেলাইট ইমেজে তথ্য দেওয়ার পর এবার তেহরানকে নতুন চাল দিতে বলেছে বেইজিং। যেই কথা সেই কাজ। শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর এসেছে চীনের মুদ্রা ইউয়ানে লেনদেন করলে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন করতে দেবে ইরান। তাদের এই ঘোষণার পরপরই সবাই নড়ে চড়ে বসেছে। কারণ কি জানেন? এত বিকল্প থাকতেও চীনের মুদ্রাই কেন বেছে নিয়েছে তেহরান? দর্শক, ইরান কেন ইউয়ানে লেনদেনের শর্ত জুড়ে দিয়েছে সেই আলোচনা করার আগে 1973-74 সালের একটি ঘটনার দিকে নজর দিতে চাই। 1973 সালে অয়েল এম্বার্গো বা তেল নিষেধাজ্ঞা ছিল ওপেকের আরব সদস্য দেশগুলোর দ্বারা ইসরায়েল সমর্থনকারী দেশগুলোর বিরুদ্ধে একটি বড় ধরনের অর্থনৈতিক অবরোধ। ইয়ম কিপ্পুর যুদ্ধে ইসরায়েলকে সহায়তার প্রতিবাদে ওপেক সদস্য রাষ্ট্রগুলো উৎপাদন কমিয়ে দেয় এবং রপ্তানি বন্ধ করে দেয়। ফলে বিশ্বজুড়ে তেলের দাম 4 গুণ বেড়ে যায় এবং চরম অর্থনৈতিক সংকট তৈরি হয়। আর এই সুযোগেই ছক্কা মারে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী ডলারের আধিপত্য ধরে রাখতে 1973 সালে সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি করে আমেরিকা। সেবার সৌদি আরবকে একটি প্রস্তাব দেয় আমেরিকা। সেখানে বলা হয়েছিল সৌদি আরব থেকে জ্বালানি তেল কিনতে যে কোনো দেশকে মার্কিন ডলারে দাম পরিশোধ করতে হবে। এর ঠিক 2 বছর পরে 1995 সালে ওপেকও সৌদি আরবের পথে হেঁটে তাদের জ্বালানি তেল বিক্রিতে মার্কিন ডলারকে বাধ্যতামূলক করে। এতে করে মধ্যপ্রাচ্যের তেল বিশ্বব্যাপী বিক্রি হয়েছে ঠিকই, কিন্তু লাভের ভাগ পেয়েছে আমেরিকা। কারণ এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী শক্তিশালী একটি মুদ্রা হিসেবে পরিচিতি পায় ডলার। এবার আসি মূল আলোচনায়। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল করতে না পারলে কি সংকট তৈরি হতে পারে সেই আঁচ ইতোমধ্যেই বিশ্ব পেয়ে গেছে। এখন বড় প্রশ্ন হলো, চীনের ইউয়ানে লেনদেন করলে ইরানের কি লাভ? আপাত দৃষ্টিতে মনে হবে এটা ছেলে খেলা, ইরান ভুল চাল চালছে। কিন্তু দর্শক, এমনটা ভাবার কোনো সুযোগ নেই, কারণ মূল খেলাটা এখানেই।
শুরু হয়। ইউয়ানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরেই নানা প্রচেষ্টা চালিয়ে আসছে চীন। এজন্য কখনো ব্রিক্স, আবার কখনো মিত্রদের সঙ্গে সেই চেষ্টা করেছে বেইজিং। 2025 সালের 7 জুলাই অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক প্রতিবেদনে চায়নার ডিজিটাল ইউয়ানকে বৈশ্বিক অর্থনীতির নতুন শক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। বছর না ঘুরতেই সেই প্রতিবেদন সত্যিতে পরিণত হতে যাচ্ছে। ইরান যুদ্ধে রাশিয়া নানাভাবে লাভবান হলেও এবার চীন নিজেদের হিস্সা বুঝে নিতে ইরানের কাঁধে বন্দুক রেখেছে। আর হরমুজ প্রণালীকে এক্স ফ্যাক্টর করে মার্কিন ডলারকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কারণ সরু এই পথ দিয়ে বিশ্বব্যাপী জ্বালানি যাচ্ছে। এখন মাইন্ডকার্ড চিপায় পড়ে যদি কেউ ইউয়ানে মূল্য পরিশোধ করে, তাহলে দেশটি সহজেই হরমুজ বিনা বাধায় অতিক্রম করতে পারবে। এতে করে যা হবে সেটি হচ্ছে আমেরিকার মুদ্রাস্ত্র ডলার বিশাল এক ধাক্কা খাবে। যুগের পর যুগ ধরে তিলে তিলে গড়ে তোলা অদৃশ্য মুদ্রাস্ত্র যেভাবে ট্রাম্প কার্ড করে রেখেছিল আমেরিকা, সেই যুগের অবসান ঘটতে পারে। যেহেতু হরমুজ দিয়ে বাণিজ্য করা দেশগুলোর হাতে আর বিকল্প কোনো অপশন নেই। দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো 4 যুগের আমেরিকান নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান যে সামরিকভাবে সক্ষমতা অর্জন করেছে তার পেছনে আছে চীন। সেটি হলো নিজেদের অপরিশোধিত তেল চীনের দুয়ারে যায়। সেগুলোর বিনিময়ে নিজেদের বাহিনীকে সুসজ্জিতের যোগান আর মিসাইল রকেট তৈরি করতে ইরানকে কাঁচামাল সরবরাহ করত চীন। চলমান যুদ্ধের কারণে সেই পথ অনেকটা ক্ষতির মুখে পড়েছে। এখন এই চালে যদি ইরান কোনোভাবে সফল হয়, তাহলে পরিস্থিতি এমন হবে যে ইরানের ক্ষেত্রে সাপও মরল, লাঠিও ভাঙল না। কারণ হলো একদিকে চীনের মুদ্রার রাজকীয় উত্থান হবে, অন্যদিকে তেল দিতে না পারলেও বিশ্বকে এক প্রকার বাধ্য করে চীনের স্বার্থ মিটিয়ে নিজেদের সামরিক বাহিনীকে পুনরায় সুসংগঠিত করতে পারবে বলছেন সমরবিদরা। দর্শক, এখানে আরেকটি টুইস্ট আছে, আর সেই টুইস্ট দিয়েছেন ইরানের আরেক স্তম্ভ আব্বাস আরাগচি। তিনি তো রীতিমতো বোমা ফাটিয়েছেন। তার কথায় হরমুজ প্রণালী বন্ধ করা হয়নি, যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে চাইছে, সংঘাতকে বিশ্বের বিরুদ্ধে ইরান হিসেবে তুলে ধরতে চাইছে, যাতে মনে হয় ইরান আন্তর্জাতিক রুটগুলোতে চলাচলে বাধা দিচ্ছে। এই প্রণালী শুধু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি জাহাজের জন্য বন্ধ আছে। আব্বাস আরাগচির কথায় স্পষ্ট যে হরমুজ প্রণালী দিয়ে সব দেশ নিজেদের জাহাজ নিয়ে যেতে পারবে, শুধু আমেরিকা ইসরায়েল ব্যতীত। তার মানে দাঁড়ালো পরিকল্পিতভাবেই এই অঞ্চল তো বটেই, গোটা বিশ্বেই আমেরিকান হেজিমনি আর ডলারের আধিপত্য কমানোর চাল দিয়েছে ইরান চীন এলাই। আর এই চালে আটকে গেলে বিশ্ব অর্থনীতিতে নতুন মুদ্রার উত্থান হবে, সেটি নিশ্চিত। এখন নতুন এই মুদ্রাস্ত্রের চালের জল কতটুকু গড়ায় সেটাই দেখার বিষয়। আমেরিকা হেরে যাচ্ছে। আমি শুধু এইটাই বলেছি, আমেরিকা এবং ইসরায়েল একসাথে মিলেও ইরানকে হারাতে পারছে না, ইরান কিন্তু লড়ে যাচ্ছে। সেই লড়াই, তার জন্য আমি বলেছি ইরানের কুর্নিশ প্রাপ্য। কিন্তু এবার আমি যতটা বলছিলাম তার থেকেও আরো খারাপ হয়ে এসছে আমেরিকার অবস্থান। কিরকম? এটাই শুরু করেছিলাম যে আপনাদের হয়তো নজরে পড়েছে যে পৃথিবীর বিভিন্ন মিত্রদের কাছে, এবং মিত্র নয় যারা, মিত্র নয় যারা, যেমন চীনকে তো বলা যাবে না আমেরিকার মিত্র, তবু তার কাছে কাতর আবেদন পাঠিয়েছেন ট্রাম্প, এবং আরো বেশ কিছু দেশের কাছে কাতর আবেদন জানিয়েছেন। সেটা বলে না SOS, সেভ আওয়ার সোল, আমাদেরকে রক্ষা করতে এগিয়ে আসুন, বিপদে আছি। কি বলেছেন ট্রাম্প? তার পরিষ্কার ভাষাটা হচ্ছে আপনাদের যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীতে পাঠান দয়া করে। আর সেই আবেদন সরাসরি নাকচ করেছে আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইংল্যান্ড, আর অন্য ন্যাটো গোষ্ঠীর দেশ এবং অন্য আরো যারা পৃথিবীর দেশ যাদের কাছে আবেদন জানিয়েছে তারাও চুপ করে আছে। আমার প্রশ্ন, এবং অনেকেরই প্রশ্ন সারা পৃথিবী জুড়ে আজকে, যে এই ঘটনাকে, এই যুদ্ধে আমেরিকার সামরিক না হোক কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক পরাজয় বলে ধরে নেওয়া যায় কি? এই বিষয়টি, এই প্রশ্ন আজ জেগেছে। দেখুন, এই যে প্রশ্নটি, এটি একটা গুরুত্বপূর্ণ এবং বহুমাত্রিক প্রশ্ন। এটা নিরপেক্ষ তথ্যের ভিত্তিতে বলা যায় ঘটনাটি আমেরিকার জন্য উল্লেখযোগ্য কূটনৈতিক বা মনস্তাত্ত্বিক ধাক্কা। তবে সম্পূর্ণ পরাজয় বলা যায় না, আমি সেটা বলিও নি, কারণ সেটা বলা একটু বেশি সরলীকরণ হবে, এখনো তো যুদ্ধ থামেনি। আর তাহলে এই প্রসঙ্গে কিছু তথ্যভিত্তিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। এতদিন ধরে কি জানতাম সেটা তো আগেই বলেছি। ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন। কদিন আগেও তিনি বলেছেন যে আমরা যুদ্ধ শেষ করে এনেছি এবং ইরানে আঘাত করার মতো আর কোনো জায়গা বেঁচে নেই, সুতরাং যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে, এইসব বলেছেন। আরো অনেক কিছু বলেছেন, সেগুলো আপনাদের নিশ্চয়ই শুনেছেন। আমি আমার বিভিন্ন প্রতিবেদনে